আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা কিছু জীবনবিজ্ঞানের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। বেশ কিছু প্রশ্ন আমরা এবং তার উত্তর কী হতে পারে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখানে। আজ আমাদের প্রথম প্রশ্ন, বিপাক কী? জীবদেহে সংগঠিত রাসায়নিক বিক্রিয়াকে বিপাক বলা হয়ে থাকে। বিপাক মূলত দুই প্রকারের হয়। এক নম্বর হলো উপচিতিমূলক বিপাক এবং দুই নম্বর হলো অপচিতিমূলক বিপাক। এখন আমরা দেখব উপচিতিমূলক বিপাক কাকে বলে। এই বিপাক প্রক্রিয়ায় সরল যৌগ থেকে জটিল যৌগ উৎপন্ন হয়, ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তাকে আমরা উপচিতিমূলক বিপাক বলে থাকি। যেমন সালোক সংশ্লেষ একটি উপচিতিমূলক বিপাক। অপচিতিমূলক বিপাক কাকে বলে? যে বিপাক প্রক্রিয়ায় জটিল যৌগ থেকে সরল যৌগ উৎপন্ন হয়, ফলে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়, তাকে অপচিতিমূলক বিপাক বলা হয়ে থাকে। যেমন শ্বসন এক প্রকার অপচিতিমূলক বিপাক। দ্বিতীয় প্রশ্নটি হল, উত্তেজিতা বলতে কী বোঝো? উত্তেজিতা অর্থাৎ এক বিশেষ পরিবর্তন, যেটা আভ্যন্তরীণ হতে পারে অথবা বাহ্যিক হতে পারে। অর্থাৎ যে আভ্যন্তরীণ অথবা বাহ্যিক পরিবর্তন জীবদেহে উত্তেজনা সৃষ্টি করে, তাকে উত্তেজিতা বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যখন ধরে নাও শৈলেন ময়রার দোকানের পাশ দিয়ে যাচ্ছি, সেখানে গরম গরম সিঙাড়া ভাজা রয়েছে, সেটা আমরা দেখতে পেলাম এবং তার সুন্দর গন্ধ আমাদের নাকে আসছে। তাই দেখে আমাদের মনে লোভের সৃষ্টি হয়। অর্থাৎ এই সুন্দর গন্ধ এবং সিঙাড়ার সুন্দর দৃষ্টি আমাদের ক্ষেত্রে উত্তেজিতা হিসেবে কাজ করে। রাস্তা দিয়ে যাচ্ছি, পায়ে কাঁটা ফুটলো, আমরা পাটাকে ঝপ করে তুলে নিলাম। এখানে এই কাঁটা ফোটা, এটা আমাদের শরীরে উত্তেজনা সৃষ্টি করেছে। অর্থাৎ কাঁটা ফোটার ঘটনা হলো আমাদের শরীরের জন্য উত্তেজিতা। আমাদের হঠাৎ করে কোনো জায়গায় ছ্যাঁকা লাগলো, তো সাথে সাথে আগুনের স্পর্শ থেকে আমরা হাত থেকে সরিয়ে নিলাম। এই আগুনের স্পর্শ, এটা ছিল উত্তেজিতা, যা আমাদের শরীরে উত্তেজনার সৃষ্টি করেছিল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো উত্তেজিতা কী। যা আমাদের শরীরে উত্তেজনা সৃষ্টি করে, তাই হলো উত্তেজিতা। সেটা বাহ্যিক হতে পারে অথবা আভ্যন্তরীণ হতে পারে। অর্থাৎ দেহের ভিতরে ঘটতে পারে অথবা দেহের বাইরে ঘটতে পারে। উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, পেটের মধ্যে ব্যথা করছে, এটা আভ্যন্তরীণ উত্তেজিতা। সাপ দেখে ভয়ে দৌড়ে পালিয়ে গেলাম, এটা বাহ্যিক উত্তেজিতা। পরের প্রশ্নটি হলো, ট্যাক্সোনমি কী? ট্যাক্সোনমি হলো জীববিজ্ঞানের একটি শাখা। জীববিজ্ঞানের যে শাখায় শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাসকরণ এবং প্রামাণ্য দলিল সংরক্ষণ বিষয়ক আলোচনা করা হয়, তাকে ট্যাক্সোনমি বলা হয়ে থাকে। পরের প্রশ্নটি হলো, ট্যাক্সোনমিক জনক কাকে বলে? করোলাস লিনিয়াসকে ট্যাক্সোনমির জনক বলা হয়ে থাকে। পরের 4 নম্বরের প্রশ্নটি হলো, অণুজীববিদ্যা বলতে কী বোঝো? অণুজীববিদ্যা অর্থাৎ মাইক্রোবায়োলজি। অর্থাৎ যে সমস্ত অণুজীব, অর্থাৎ যাদের খালি চোখে দেখা যায় না, যাদের দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন হয়, তাদেরকে আমরা অণুজীব বলে থাকি। এই অণুজীববিদ্যা হলো সেই সমস্ত জীব, অর্থাৎ যাদের খালি চোখে দেখা যায় না, অর্থাৎ মাইক্রোস্কোপিক, তাদেরকে নিয়ে গড়ে ওঠা বিজ্ঞান। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব, অর্থাৎ যাদের খালি চোখে দেখা যায় না এমন জীব, তাদের বিষয়ক আলোচনা করা হয়, তাকে বলা হয় অণুজীববিদ্যা বা অণুজীব বিজ্ঞান। ইংরাজিতে একে মাইক্রোবায়োলজি বলা হয়ে থাকে। মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে অনেক বড় বিজ্ঞানী হওয়া যায়, অনেক বিষয়ে গবেষণা করা যায়। এই যে করোনা ভাইরাস আবিষ্কার হলো, এ তো অণুজীববিদ্যা নিয়ে যারা পড়াশোনা করেছে, তারাই তো এই বিষয় নিয়ে আলোচনা করে একটা ফলাফল লাভ করেছি আমরা। পরের প্রশ্নটি হলো, ট্যাক্সোনমিক হায়ারার্কি কী? ট্যাক্সোনমিক হায়ারার্কি জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ট্যাক্সোনমিক ক্যাটাগরিকে ক্রমান্বয়ে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজানোর রীতিকে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলা হয়ে থাকে। বিজ্ঞানী লিনিয়াস সিস্টেমা ন্যাচুরি বইটিতে সর্বপ্রথম এই ট্যাক্সোনমিক হায়ারার্কি ব্যবহার করেছিলেন। লিনিয়াসের ট্যাক্সোনমিক হায়ারার্কিতে
সাতটি স্তর বা সাতটি ক্যাটাগরি লক্ষ্য করা যায়। সর্বোচ্চ স্তরটি হলো রাজ্য, তারপরে হলো পর্ব, তারপরে হলো শ্রেণী, তারপরে হলো বর্গ, তারপরে হলো গোত্র, তারপরে হলো গণ এবং তারপরে হলো প্রজাতি। অর্থাৎ একটি রাজ্যের আন্ডারে অনেক পর্ব থাকতে পারে, ঠিক তেমনি পর্বের আন্ডারে অনেকগুলো শ্রেণী থাকতে পারে, শ্রেণীর আন্ডারে অনেকগুলো বর্গ থাকতে পারে, বর্গের আন্ডারে অনেক গোত্র থাকতে পারে, গোত্রের আন্ডারে অনেক গণ থাকতে পারে এবং গণের আন্ডারে অসংখ্য প্রজাতি থাকতে পারে। পরীক্ষায় মাঝে মাঝে এই প্রশ্ন আসে, লিনিয়াসের ট্যাক্সোনমিক হায়ারার্কিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পদ কোনটি? তাহলে সর্বোচ্চ পদ হলো রাজ্য এবং সর্বনিম্ন পদ সেটি হলো প্রজাতি। পরের প্রশ্নটি হলো দ্বিপদ নামকরণ কাকে বলে? গণ এবং প্রজাতির সমন্বয়ে যে নামকরণ করা হয়ে থাকে তাকে দ্বিপদ নামকরণ বলা হয়ে থাকে। বিজ্ঞানী করোলাস লিনিয়াস সর্বপ্রথম এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এই অনুসারে মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো সেপিয়েন্স। এখানে হোমো হলো গণ এবং সেপিয়েন্স হলো প্রজাতি। ঠিক তেমনিভাবে গরুর বিজ্ঞানসম্মত নাম বভিস ইন্ডিকা। এখানে বভিস গণ এবং ইন্ডিকা প্রজাতি। ঠিক তেমনিভাবে কলম্বা লিবিয়া পায়রার বিজ্ঞানসম্মত নাম কলম্বা গণ এবং লিবিয়া প্রজাতি। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা গণ এবং ইন্ডিকা প্রজাতি। দ্বিপদ নামকরণের চারটি নিয়মাবলী লেখো। 1 নম্বর হলো বিজ্ঞানসম্মত নাম সর্বদা ল্যাটিন ভাষায় হবে। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে প্রথমে গণ এবং পরে প্রজাতিকে লিখতে হবে। গণের প্রথম অক্ষর সর্বদা বড় হরফে হবে এবং প্রজাতির প্রথম অক্ষর ছোট হরফে লিখতে হবে। 1753 সালের আগে কোনো নাম গৃহীত হবে না। যিনি সর্বপ্রথম নামকরণ করবেন সেই নামটিকেই গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করা হবে। একে বলা হয় অগ্রাধিকার আইন। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা আগে জানতাম কোনো ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম ছিল বুফো মেলানোস্টিকটাস, অর্থাৎ বিজ্ঞানী বুফো এই নামকরণ করেছিলেন। কিন্তু গবেষণা করে জানা গেছে যে আমাদের এক বাঙালি বিজ্ঞানী, যিনি দত্ত টাইটেল উপাধিপ্রাপ্ত উপাধির মানুষ, তার গৃহীত নামটি তিনি আগে প্রকাশ করেছিলেন। সেই কারণে বর্তমানে কোনো ব্যাঙের বিজ্ঞানসম্মত নামকে পরিবর্তন করে দিয়ে নাম দেওয়া হয়েছে দত্তফ্রিনাস মেলানোস্টিকটাস। অর্থাৎ অগ্রাধিকার আইন অনুসারে দত্তফ্রিনাস মেলানোস্টিকটাসকে গ্রহণ করা হয়েছে বুফো মেলানোস্টিকটাস এর পরিবর্তে। পরের প্রশ্নটি হলো ত্রিপদ নামকরণ কী? যে নামকরণে 3টি পদ থাকে, অর্থাৎ গণ, প্রজাতি এবং উপপ্রজাতি, তাকে আমরা ত্রিপদ নামকরণ বলে থাকি। যেমন পায়রার ত্রিপদ নাম কলম্বা লিবিয়া ডোমেস্টিকা। এখানে কলম্বা গণ, লিবিয়া প্রজাতি এবং ডোমেস্টিকা উপপ্রজাতি। একটা প্রশ্ন পরীক্ষায় প্রায় আসে, টটোনিম কী? যে বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে গণ এবং প্রজাতি একই হয় তাকে আমরা টটোনিম বলে থাকি। যেমন হরিণের বিজ্ঞানসম্মত নাম অ্যাক্সিস, অর্থাৎ হরিণের গণও অ্যাক্সিস, প্রজাতিও অ্যাক্সিস। এখানে এটি একটি টটোনিম। ঠিক তেমনিভাবে গেরিলা, কাতলা মাছের কাতলা, সাপের নাজা, এগুলো প্রত্যেকটাই হলো টটোনিমের বাস্তব উদাহরণ। পরের প্রশ্নটি হলো প্যারেনকাইমা বলতে কী বোঝো? প্যারেনকাইমা এটি এক প্রকার সরল স্থায়ী কলা। এই সরল স্থায়ী কলার কোষগুলোর কোষ প্রাচীর পাতলা হয়ে থাকে এবং সুস্পষ্ট কোষান্তর স্থান এক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্যারেনকাইমা কলা কোষগুলি আবার বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো প্যারেনকাইমা কলার কোষে যদি ক্লোরোপ্লাস্ট লক্ষ্য করা যায়, সেই ধরনের প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলা হয়ে থাকে। যদি বাতাসপূর্ণ স্থান লক্ষ্য করা যায় প্যারেনকাইমা কলার কোষগুলিতে, তাকে এরেনকাইমা আমরা বলে থাকি। ঠিক তেমনিভাবে যদি বর্জ্যবস্তু লক্ষ্য করা যায় তাদেরকে আমরা ইডিওব্লাস্ট বলে থাকি। পরের প্রশ্নটি হলো কোলেনকাইমা কী?
কোলেনকাইমা। এটি এক প্রকার সরল স্থায়ী কলা। এই সরল স্থায়ী কলায় কোষগুলোর কোষপ্রাচীর অনিয়মিতভাবে পুরু থাকে, কোষান্তর স্থান থাকে না বললেই চলে, থাকলেও খুব ছোট। এদেরকে আমরা কোলেনকাইমা বলে থাকি। একটা প্রশ্ন প্রায়শই আমাদের গুলিয়ে যায়, ক্লোরেনকাইমা এবং কোলেনকাইমা। কোলেনকাইমা হলো এক প্রকার সরল স্থায়ী কলা, যেটা আমরা এক্ষুনি জানলাম, আর ক্লোরেনকাইমা হলো ক্লোরোপ্লাস্ট পরিপূর্ণ প্যারেনকাইমা। উত্তরটা ভালো করে আমাদের জানতে হবে। পরের প্রশ্নটি হলো স্ক্লেরেনকাইমা বলতে কী বোঝো? স্ক্লেরেনকাইমাও এক প্রকার সরল স্থায়ী কলা। এই কলার কোষগুলোর কোষপ্রাচীর নিয়মিতভাবে পুরু, কোষান্তর স্থান নেই, থাকে না। এদেরকে আমরা স্ক্লেরেনকাইমা বলে থাকি। পরের প্রশ্নটি হলো ক্লোরেনকাইমা কী? ক্লোরেনকাইমা হলো এক ধরনের প্যারেনকাইমা। যে প্যারেনকাইমা কলার কোষগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট লক্ষ্য করা যায় তাদেরকে ক্লোরেনকাইমা বলে। ঠিক তেমনিভাবে এরেনকাইমা বলতে কী বোঝো, এটি একটি প্রশ্ন। এরেনকাইমা এটাও এক ধরনের প্যারেনকাইমা। প্যারেনকাইমা কলার কোষগুলির ভেতরে যদি বাতাসপূর্ণ স্থান লক্ষ্য করা যায় তাদেরকে আমরা এরেনকাইমা বলে থাকি। পরের প্রশ্নটি হলো প্লুরা কী? ফুসফুসের বাইরের আবরণকে প্লুরা বলা হয়। তারপরের প্রশ্নটি হলো ক্যাপসুল কী? বৃক্কের কর্টেক্স অঞ্চলের বাইরে যে পুরু আস্তরণ লক্ষ্য করা যায় তাকে ক্যাপসুল বলা হয়। পরের প্রশ্নটি হলো পেরিকার্ডিয়াম কী? হৃৎপিণ্ডের বাইরের আবরণকে আমরা পেরিকার্ডিয়াম বলে থাকি। C3 চক্র বলতে কী বোঝো? পরের প্রশ্নটি, অন্ধকার দশা অর্থাৎ কেলভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ PGA অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটি একটি 3 কার্বনযুক্ত জৈব যৌগ। সেই কারণে কেলভিন চক্রের আর এক নাম হলো C3 চক্র। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। পরের প্রশ্নটি হলো কেলভিন চক্র বলতে তোমরা কী বোঝো? বিজ্ঞানী কেলভিন অন্ধকার দশাকে একটি চক্রাকার পর্যায়ের মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন। একে কেলভিন চক্র বলা হয়ে থাকে। সাইট্রিক অ্যাসিড চক্র। পরের প্রশ্নটি হলো সাইট্রিক অ্যাসিড চক্র বলতে তোমরা কী বোঝো? ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হলো সাইট্রিক অ্যাসিড। সে কারণে ক্রেবস চক্রের আর এক নাম হলো সাইট্রিক অ্যাসিড চক্র। এখানে DCA চক্র লেখা আছে, কিন্তু একটু প্রশ্নটা ভুল আছে, এটা TCA চক্র হবে, অর্থাৎ ট্রাই কার্বো অক্সিলিক অ্যাসিড চক্র। সাইট্রিক অ্যাসিড চক্র বা ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয়, কারণ ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হলো সাইট্রিক অ্যাসিড। এটি একটি এতে তিনটি কার্বো অক্সিল গ্রুপ লক্ষ্য করা যায়। সে কারণে একে ট্রাই কার্বো অক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়ে থাকে, অর্থাৎ TCA চক্র বলা হয়ে থাকে। এখানে পরের প্রশ্নে কতগুলি গ্রন্থির কথা বলা হয়েছে, সেগুলি কোথায় থাকে সেই সম্পর্কে ধারণা দেওয়ার কথা বলা হয়েছে। প্রথমটা আছে প্যারোটিন গ্রন্থি, কিন্তু এটা প্যারোটিন গ্রন্থি হবে না, এটা হবে প্যারোটিড গ্রন্থি। এই প্যারোটিড গ্রন্থি কোথায় থাকে না, আমাদের মুখবিবরের মধ্যে থাকে, অর্থাৎ আমাদের মুখের ভেতরে থাকে এই প্যারোটিড গ্রন্থি। এখান থেকে লালারস উৎপন্ন হয়। পরের প্রশ্নটি হলো অক্সিনোটিন না অক্সিনোটিক গ্রন্থি। এই অক্সিনোটিক গ্রন্থি কোথায় থাকে? অক্সিনোটিক গ্রন্থি থাকে আমাদের পাকস্থলীতে, যেখান থেকে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাদ্য মধ্যস্থ জীবাণু ধ্বংস করতে সহায়তা করে। ঠিক তেমনিভাবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাদ্যকে অ্যাসিড মাধ্যমে পরিণত করে। এই অ্যাসিড মাধ্যমে পরিণত করে বলেই ওই পাকস্থলীতে উৎপন্ন যে পেপসিন প্রোটিনভঙ্গ কোষসূচক সেটা সক্রিয় হয় এবং কার্যক্ষম হয়, অর্থাৎ কাজ করতে পারে। পরের প্রশ্নটি হলো সাবল্যাঙ্গুয়াল গ্রন্থি এবং সাবমেন্ডিবুলার গ্রন্থি, এরা কোথায় থাকে? এই দুটোই থাকে মুখবিবরে, এখান থেকে লালারস উৎপন্ন হয়।